এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 9 হিস্ট্রি চ্যাপ্টার 1 ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই চ্যাপ্টারটা আমরা লাইন ভিত্তিক পড়াটা পড়ছিলাম, অর্থাৎ এই চ্যাপ্টারের লাইন ভিত্তিক পড়াটা ভীষণ ইম্পর্টেন্ট। হিস্ট্রির লাইন ভিত্তিক জানাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা যে কোনো প্রশ্ন উত্তর যদি নিজেরা লিখতে চাই পরীক্ষায়, তার জন্য কিন্তু আমাদের পুরো চ্যাপ্টারটা জানা ইম্পর্টেন্ট। তো আমি যখন পড়াবো একটু স্কিপ না করে পড়াটা দেখবে, তাহলে কিন্তু যে কোনো প্রশ্ন এলে নিজেরাই লিখতে পারবে। তো সবার আগে বলি, বিভিন্ন রাইটারের বই থাকে। আমি যেটা পড়াচ্ছি, খুব মাথায় এটা ভালো করে নাও যে প্রশ্ন বা চ্যাপ্টারের মধ্যা কথা সব বইয়ে কিন্তু একই থাকে। ওকে, তো আমরা এটা পড়ছি, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, এটা স্কুলের প্রশ্ন যখন হবে সব স্কুলের জন্যই সেম ধরনেরই প্রশ্ন থাকে, ঠিক আছে? তো আমি তোমাদের যখন আইডিয়া দেবো, এটা কিন্তু খুব ভালো করে নেবে মাথায়, ওকে, এবং বোঝার চেষ্টা করবে। যাই হোক, কোন বইটার থেকে তোমরা দেখছো বা পড়ছো এটা কিন্তু ম্যাটার করবে না, একদম ভেতরটায় কি আছে। যেমন ধরো, আমরা একটা বইতে হয়তো কোনো রাইটারের বই পড়ছি, তার মধ্যে রয়েছে ভ্রান্ত অর্থনীতির জাদুকর সম্বন্ধে, আরেকটা বইতে যখন পড়বে তাতেও কিন্তু তাই থাকবে। ওকে, তো কেউ এটা নিয়ে ডিস্টার্ব হবে না বা টেনশন হবে না যে আমার কাছে এই বইটা আছে তো ভালো, খুব ভালো, আমার কাছে নেই, ঠিক আছে? যেই বই থাকুক মোদ্দা কথা একই থাকবে, আলোচনা একই থাকবে। তো যাই হোক, আমরা এখন পড়বো নেক্সট পেজ থেকে। এখানটা কি বলেছে দেখো, বলছে কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয়, এইটার থেকে আমরা কিন্তু পড়ছি। ওকে, বলছে ফরাসি রাজা, এটা পেজ নম্বর 14 পাতা থেকে পড়ছি। বলছে ফরাসি রাজা চতুর্দশ লুই ইচ্ছামতো প্রজাদের উপর কর চাপানোর নিয়ম চালু করেনি। ওকে, যেটা নিয়ে আমি ফরাসি রাজা সম্বন্ধে আগের দিনই পড়েছিলাম আমরা, ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর, এটাও পড়েছিলাম। আমি বলছি যারা কিন্তু দেখোনি আগের পার্টটা, অবশ্যই দেখবে, অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর আমি আলোচনা করেছি। ওকে, তো ভ্রান্ত রাজনীতি জাদুঘর সম্বন্ধে আমরা জেনেছি। এছাড়াও আমরা সেখানে জেনেছি যে ফ্রান্সের কর ব্যবস্থা কেমন ছিল, সেটাও জেনেছি। আমরা তিনটে সম্প্রদায় সম্বন্ধে জেনেছি, তিনটে সম্প্রদায়ের কথা জেনেছি, বাস্তিল দুর্গ জেনেছি। তো এইগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু আগের দিনে আমরা জেনে নিয়েছি। আজকে আমরা এই পরের থেকে পড়াগুলো পড়ছি। যা যা আমি পড়িয়েছি এখনো পর্যন্ত সমস্ত সাবজেক্টের সব প্লে লিস্টে পাবে, দেখে নিও। বলছে যে ফরাসি রাজা চতুর্দশ লুই ইচ্ছামতো প্রজাদের ওপর কর চাপানোর নিয়ম চালু করেন। রাজাদের হয়ে কর স্থাপন তা আদায়ের কাজ করত, আচ্ছা, ফার্মিয়েন জেনারেল। তাহলে আমাদের কর আদায়ের কাজকে করতো না, ফার্মিয়ের জেনারেল করত। ফরাসি সমাজে প্রথম দুই শ্রেণী অর্থাৎ যাজক অভিজাতরা ছিল হচ্ছে সুবিধাভোগী। ওকে, আমি একটু পড়ে নিই, তারপর বোঝাচ্ছি। সুবিধাভোগী, দেন কি বলেছে দেখো, পেইসির চুক্তির অনুযায়ী যাজকরা তাদের ভূ সম্পত্তির জন্য প্রথা মতো সরকারকে নিয়মিত কর দিত না। ওকে, আচ্ছা, কিসের চুক্তি ছিল না, পেইসির চুক্তি অনুযায়ী। কারা দিত না? কিন্তু এই অভিজাত আর যাজকরা, যারা সুবিধাভোগী সম্প্রদায় ছিল বা প্রথম আর দ্বিতীয় সম্প্রদায় যাদেরকে আমরা বলতে পারি ছিল, তারা কিন্তু দিত না। ওকে, তারা কেবল ইচ্ছে মতো দান আর দেসিম নামক কর দিত। কি কর দিত? দান আর দেসিম নামক, মনে রেখো। অভিজাতরা কর দিত, যদিও তাদের অনেক ছাড় ছিল। ওকে, অপরদিকে ফরাসি সমাজের গরিষ্ঠ অংশ তৃতীয় শ্রেণী ছিল, সুবিধাহীন, অথচ তাদের কাছ থেকেই সমস্ত কর আদায় করা হতো। ফ্রান্সের ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা সম্পর্কে একটি প্রবাদ প্রচলিত ছিল। প্রবাদটি হলো কি, দ্য নোবেল ফাইট, দ্য ক্লার্জি প্রেস অ্যান্ড দ্য পিপল পে। অর্থাৎ দ্য নোবেল বলতে এখানে বোঝানো হয়েছে সম্ভ্রান্ত যারা, তাদেরকে, বা অভিজাতরা বলতে পারি। তো সম্ভ্রান্তরা ফাইট করে অর্থাৎ লড়াই করে। দ্য ক্লার্জি প্রেস অর্থাৎ যারা পাদ্রী হয় বা যারা বলতে পারি যাজক হয়, তারা কি করে না, প্রার্থনা করে। অ্যান্ড দ্য পিপল পে অর্থাৎ যে জনসাধারণ হয় বা মানুষ হয় বা লোক হয়, তারা পে করে, মানে অর্থ দান করে, মানে অর্থ দেয় আর কি, প্রদান করে। এখানে কি বলেছে দেখো, বলছে অভিজাত শ্রেণী যুদ্ধ করে, যাজক শ্রেণী প্রার্থনা করে, সাধারণ মানুষ কি করে,
কর দান করে। আমি একটু বলে দিই, তারপর ব্যাপারটা বোঝাচ্ছি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অভিজাত শ্রেণী, আমাদের শ্রেণী কটা ছিল? 3টে ছিল না। প্রথম সম্প্রদায় ছিল, আমি আগের দিন বুঝিয়েছিলাম ব্যাপারটা, আজকে আর সেটা ডিটেলসে যাচ্ছি না। দ্বিতীয় সম্প্রদায় ছিল, মানে প্রথম সম্প্রদায় মানে ফার্স্ট স্টেট, দ্বিতীয় সম্প্রদায় সেকেন্ড স্টেট, আর থার্ড সম্প্রদায় ছিল মানে তৃতীয় সম্প্রদায় ছিল মানে থার্ড স্টেট। ওকে, অর্থাৎ প্রথম যারা সম্প্রদায় ছিল, যাজক সম্প্রদায়ভুক্ত মানুষ ছিল, প্রথম সম্প্রদায়ের মধ্যে পড়তো। এরা 1%-ও কম, অর্থাৎ 1,20,000 এই শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল, কিন্তু এদের ছিল প্রভাব প্রতিপত্তি বেশি। আর দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে পড়তো অভিজাতরা, এরা মোটামুটি 1.5% ছিল, অর্থাৎ 3,50,000-এর মতো ছিল। আর এরা কি করতো না, মানে 20 থেকে 25% থাকলেও এরা তাদের ভূমিকর কিন্তু তারা দিত না। আর বাকি যে সম্প্রদায় ছিল মানে থার্ড স্টেট যেটা আমরা বলতে পারি, অর্থাৎ তৃতীয় সম্প্রদায়, এটা 97% ছিল আমরা বলেছি। কিন্তু সমস্ত কিছু কর টর সব কিছু এদেরকে দিতে হতো। আর এই অভিজাত শ্রেণী আর যাজক শ্রেণী বাদে বাকি সব শ্রেণী পড়তে হচ্ছে তৃতীয় সম্প্রদায়ের মধ্যে, যেমন ধরো বুদ্ধিজীবী, ব্যবসায়ী, দোকানদার, শ্রমিক, সবাই কিছু, আমি বলেইছিলাম আগের দিন এটা। ওকে, তো বলছে অভিজাত ও উচ্চ বুর্জোয়া বাদে অন্যান্য ফরাসিবাসীদের কাছ থেকে আদায় করা হতো তেই নামে কর। তাহলে আমাদের কি বলছে, বলছে অভিজাত আর উচ্চ বুর্জোয়া বাদে অন্যান্য ফরাসিবাদীদের কাছ থেকে আদায় করা হতো তেই বা তেইলি, যেটাকে আমরা বলি টেইলি। ওকে, নামে করের নামে কর। ওকে, তাহলে আমরা একটু এই জায়গাটা কিন্তু জানতে হবে আমাদেরকে যে উচ্চ বুর্জোয়া বলেছে, বুর্জোয়া কারা? দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে ফরাসি সমাজের বুর্জোয়া বলা হতো সাধারণত যে তৃতীয় সম্প্রদায় ভুক্ত মানুষ ছিল বা তৃতীয় সম্প্রদায়ভুক্ত যে মধ্যবিত্ত মানুষ ছিল তাদেরকেই বলা হতো। ওকে, এরা ছিল সব দিক থেকে একদম কি বলবো, জ্ঞানী বলতে পারি। এরা বুদ্ধি বিদ্যা সব দিক থেকে, ধনে বলে এটা বলশালী ছিল। ঠিক আছে, কিন্তু আমরা বলতে পারি যে এদের বংশ মানে খুব উচ্চ বংশ ছিল না, বা খুব বংশ কৌলিন্য বলে না কথাটা, বংশ কৌলিন্যের অভাব ছিল। সেই জন্য এরা রাষ্ট্রে বা সমাজে কোনো রকম কোনো মর্যাদা পেত না। ঠিক আছে, এরা ছিল একটা অধিকারহীন শ্রেণী। এই যে উচ্চ বুর্জোয়া এই যে বুর্জোয়াদের কথা বলছি, এরা কিন্তু একটা অধিকারহীন শ্রেণী ছিল। আবার এই বুর্জোয়াদের মধ্যে কিন্তু 3টে ভাগ ছিল। কি কি ছিল না, উচ্চ বুর্জোয়া, মধ্য বুর্জোয়া, আর হচ্ছে নিম্ন বুর্জোয়া। ওকে, এখানে উচ্চ বুর্জোয়াদের কথা কিন্তু আমরা জানতে পারছি। তো অভিজাত আর উচ্চ বুর্জোয়া বাদে অন্যান্য ফরাসিবাদীদের কাছ থেকে আদায় করা হতো কি কর না, টেইলি নামে কর বা টেই নামে কর। ওকে, টেইলিটা কি জিনিস? দেখো টেইলি আমরা বলতে পারবো যে এটা একটা কি না, প্রত্যক্ষ কর। ওকে, এটা ভূমি কর বা সম্পত্তি কর আমরা বলতে পারি। এই কর ফরাসিদের যে সম্পত্তি অনুসারে বেসিক্যালি ধার্য করা হতো, কিন্তু এটা নামেই ধার্য করা হতো। অর্থাৎ বাস্তবে কিন্তু এই যে করটা ছিল এটা মধ্যবিত্তদের কাছ থেকে, আর যে দরিদ্র কৃষক আছে এদের কাছ থেকেই আদায় করা হতো, বা এদেরকেই এই করটা কিন্তু দিতে হতো। ওকে, বোঝা গেল। নেক্সট আমাদের বলেছে তেই করের পরিমাণ ঠিক করতেন কে না, রাজা ঠিক করতেন। ওকে, তৃতীয় সম্প্রদায়ের দরিদ্র জনসাধারণের কাছ থেকে আদায় করা হতো কি না, কপিতাসীয় কর। কি কপিতাসীয় কর? এটি ছিল আসলে উৎপাদন ভিত্তিক আয় কর। দেখো কপিতাসীয় কর বা আমরা বলতে পারি যে ক্যাপিটেশন কর, এটা কি জিনিস না, আমরা বলতে পারি যে বিপ্লব যখন হয়েছিল, তো বিপ্লবে, ফরাসি বিপ্লবের কথা আমি বলছি, বিপ্লবের পূর্ববর্তী ফ্রান্সে প্রচলিত ছিল এই করটা, এটাকে প্রত্যক্ষ কর বলা হয়। এই প্রত্যক্ষ করটাকে আমরা বলতে পারি ক্যাপিটেশন। ওকে, ক্যাপিটেশন মানে হলো উৎপাদন কর। ওকে, ফরাসিদের উৎপাদনের ওপর এই কর বেসিক্যালি ধার্য করা হতো। এই করটা কিন্তু যাজক আর অভিজাতদের দিতে হতো না। দিতে কাদের হতো না, ফ্রান্সের যে জনসাধারণ বা সাধারণ যে নাগরিক, সাধারণ মানুষ, তাদেরকেই কিন্তু এই করটাকে দিতে হতো। ওকে, নেক্সট আমাদের বলেছে উৎপাদন কর। আচ্ছা, স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর আয়কর ছিল কি না, ভ্যান্ডিয়াম। স্থাবর আর অস্থাবর সম্পত্তির ওপর ছিল ভ্যান্ডিয়াম। ভ্যান্ডিয়াম সম্বন্ধে এবার একটু বলতে হয়, কারণ এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন আসে পরীক্ষায়, যে ভ্যান্ডিয়াম সম্বন্ধে লেখো। যদি বলে করটার সম্বন্ধে কি, ভ্যান্ডিয়াম কি বা ক্যাপিটেশন কি বা টেইলি কি, তখন কিন্তু লিখতে হবে। এই কথাগুলো আমি বলছি এই জন্যই, তো মাথায় রেখো। হ্যাঁ, তাহলে আমাদের এটা জানতে হবে। দেখো
ভ্যান্ডিয়াম বা ভিন্টিএম এটা কি জিনিস? এটাও ফরাসি বিপ্লবের পূর্ববর্তী সময়ের কর, যেটা ফ্রান্সে প্রচলিত ছিল। এটাও একটা প্রত্যক্ষ কর ছিল। ওকে, তাহলে স্থাবর অস্থাবর সম্পত্তির ওপর ধার্য যে আয়কর, যা বেসিক্যালি দিত কে না কৃষকরাই প্রদান করত। ওকে, মোট যে আয় হতো তার 5% আয়কর হিসাবে তাদেরকে দিতে হতো। অভিজাতরা এই করের থেকে সামান্য কিছু পেমেন্ট করতো, অর্থাৎ দিত এই করের, কিন্তু যাজক যারা ছিল, যাজক শ্রেণী কিন্তু একদম কোনো কিছুই না, মানে কোনো রকম কোনো কর কিন্তু তারা দিত না। ওকে, 1749 খ্রিস্টাব্দে এই কর লাগু ছিল কোথায় না ফ্রান্সে চালু ছিল। ওকে, ক্লিয়ার হলো এটা? নেক্সট আমরা পড়বো উচ্চ বুর্জোয়া শ্রেণী, যাজক শ্রেণী, অভিজাতদের অধিকাংশ ছাড়াই অন্যান্যদের কাছ থেকেও এই কর আদায় করা হতো। এই কর ছিল তেই করের দ্বিতীয় সংযোজন। শিল্পক্ষেত্রে এই কর থেকে মুক্ত ছিল শিল্পক্ষেত্র। ওকে, লবণের ওপর নির্ধারিত কর ছিল গ্যাবেল। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। গ্যাবেল যে করটা ছিল সেটা কিসের ওপর ছিল না লবণের ওপর ছিল, লবণের ওপর নির্ধারিত কর ছিল। মূলত দরিদ্র ফরাসিবাসীদের উপর এই করের বোঝা চাপিয়ে দেওয়া হতো। তবে দাতব্য প্রতিষ্ঠান এবং সেগুলিতে নিয়োজিত কর্মচারীদের এই কর দিতে হতো না। কাদের দিতে হতো না গ্যাবেল? যা না দাতব্য প্রতিষ্ঠান বা সেখানে নিয়োজিত কর্মচারীদের দিতে হতো না। ওকে, বেগার শ্রমের নাম ছিল করভি। অষ্টাদশ শতকে ফ্রান্সের নতুন রাস্তাঘাট তৈরি শুরু হয়, তাই বেগার শ্রমের গুরুত্ব বাড়ে কিন্তু, অর্থাৎ যারা এই ছোটোখাটো কাজকর্মগুলো করে সেটাকে বলা হয়, রাস্তাঘাট তৈরি এসব কাজগুলো করে তাদেরকে বলা হয়। ওকে, গুরুত্ব বাড়ে। রাজপথ তৈরিতে বিনা পরিশ্রমেই এই শ্রম দিতে হতো। ভোগপণ্য বিশেষত মদ ও তামাকজাত পণ্যের উপর নেওয়া কর হলো কি না এইডস। দেখো, ফ্রান্সে যে বাধ্যতামূলক কাজ করতো বা জবরদস্তিমূলক আমরা বলতে পারি যে শ্রম ছিল, শ্রম দিত বা শ্রমিকরা যে কাজ করতো তাকে বেসিক্যালি বলা হতো কি না করভি বা করভে, যাকে আমরা বলা হয়। ওকে, ফরাসি বিপ্লবের পূর্বে কি ছিল না ফরাসি বিপ্লবের পূর্বে অর্থাৎ আগে ফ্রান্সে তখন কি ছিল না জবরদস্তি কৃষকদের কি করতে হতো না কাজ করতে হতো বা শ্রম দান করতে হতো আমরা বলি। এটা কিন্তু করতেই হতো কৃষকদের। এই যে পরোক্ষ করের জন্য কৃষকরা কি করত? বিনা পরিশ্রমে রাজাকে রাজপথ নির্মাণ করে দিত। এর জন্য এদেরকে কোনো রকম কোনো টাকা পয়সা দেওয়া হতো না। নেক্সট কি বলেছে দেখো, চার্চকে দিয়ে যত দিম বা তাইথ নামে কর। চার্চকে দিতে হতো দিম বা তাইথ নামে কর। দেখো, তাইথ বা ডিম জিনিসটা কি? তাইথ হলো ফ্রান্সের প্রচলিত, এটা একটা ধর্মকর ছিল। ফ্রান্সের যে তৃতীয় সম্প্রদায় ছিল এরা এই কর দিত কাকে না গির্জাকে বা চার্চকে আমরা বলতে পারি। এখানে এরা উৎপন্ন ফসলের 10% অর্থাৎ 10% ধর্মকর বা এটাকে বলা হয় টাইথকে দিত ওরা। ওকে, এরপরে এগুলো একটু আছে, এগুলো পড়বে। যেমন সামন্তপ্রভুকে দেয় কর অথবা সামন্ততান্ত্রিক কয়েকটি অধিকার ছিল। জীবজন্তু বা মাছ শিকার করার অধিকারকে বলা হতো দ্রোয়া দা কলবিয়ে এ দ্য শাঁস। পথ সেতু খেয়াঘাটের ওপর নির্ধারিত কর ছিল নির্ধারিত কর ছিল হচ্ছে পেঁয়াজ। নেক্সট হচ্ছে সামন্তপ্রভুর কলে গম যব ভাঙানো বা মদ তৈরির জন্য উৎপাদিত ফসলের একটি নির্দিষ্ট অংশ বানালিতে দিতে হতো। ম্যানরের ভূমি চাষের জন্য কৃষকরা সামন্তপ্রভুকে কয়েকটি কর দিত, যথা সাধারণ মুদ্রায় দেয়, বাৎসরিক খাজনা সস, আর হচ্ছে উৎপাদিত ফসলের দেয় কর, যেটা সপার, এবং মৃত্যু হলে বা জমি বিক্রয় করলে কৃষকরা সামন্তপ্রভুকে লদ এ ভথ নামে কর দিতে বাধ্য ছিল। এখানে কিন্তু অনেকগুলো করের নাম উল্লেখিত আছে, এই করের নামগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে, প্রত্যক্ষ ও পরোক্ষ করগুলি আদায় করত বিভিন্ন কর্মচারী। প্রত্যক্ষ কর আদায় করার দায়িত্বে ছিল রাজার প্রশাসনের। দায়িত্ব ছিল কার না রাজার প্রশাসনের নিযুক্ত কর্মচারীরা রাজার এস্টেট বা খাস সম্পত্তির থেকে কর আদায় করত। আর পরোক্ষ কর আদায় করতেন কে না ত্রেতো এলু নামে কর্মচারীগণ। ত্রেতরা
সরাসরি বা এবং এলুরা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মিলে রাজস্ব আদায় করতে। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যক্ষ এবং পরোক্ষ কর আদায়ের জন্য বিভিন্ন কর্মচারী কিন্তু তারা নিয়োগ করেছিল। এবং প্রত্যক্ষ কর আদায় করার দায়িত্বে কে ছিল? না, রাজার যে প্রশাসন তার ছিল। এই প্রশাসনের সঙ্গে যেসব কর্মচারীরা ওয়ার্কার্সরা যুক্ত ছিল তারা কি করত? তারা রাজার এস্টেট বা যে সম্পত্তি, খাস জমি যেটা বলতে পারি, সেখানে কর আদায় করতো। আর পরোক্ষ কর আদায় করতো এলু আর ত্রেত নামে কর্মচারীরা। এরা কি করতো? ত্রেতরা সরাসরি, আর ওর নামটা কি, এলুরা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মিলে কর আদায় করত। বিপ্লবের পূর্ববর্তী ফরাসি সমাজের কাঠামো বলছে অষ্টাদশ শতকে ফরাসি সমাজে 3টে স্তর বা সম্প্রদায় বিভক্ত ছিল। ফরাসি সমাজ প্রথম সম্প্রদায় যাজক ছিল প্রবল প্রতাপশালী, অর্থাৎ যেদেরকে আমরা বললাম যে যাজক, ওকে, এরা ছিল কি না প্রতাপশালী বা ক্ষমতাশালী। আর তারা বিশেষ কিছু রাজনৈতিক ও বিচার বিভাগীয় সুবিধা পেত। যাজকরা ছিল আইনের ঊর্ধ্বে। এরা শহর ও গ্রামের স্থাবর সম্পত্তির মালিকানা ভোগ করত। সুবিশাল সম্পত্তি ভোগ করলেও কন্ট্রাক্ট অফ পেইসি নামে এক চুক্তির অনুসারে তারা কেবল ফরাসি রাজাকে এক স্বেচ্ছাকর দিত। প্রায় 1,20,000 অধিবাসীরা যাজক সম্প্রদায়ে ভুক্ত ছিল। আর যাজকদের আবার উচ্চতর ও নিম্নতর দুটো ভাগে ভাগ করা হয়েছিল। উচ্চ যাজকরা বিলাসিত এবং আমোদ প্রমোদের জীবনযাপন করত, দিন কাটাতো আর কি। আর নিম্ন যাজকরা হচ্ছে সাদামাটা দিন কাটাতো। তাহলে আমি এই কথাটা অলরেডি আগে ডিসকাশন করেছিলাম যে সবচেয়ে যে উঁচু সম্প্রদায় বা প্রভাবশালী সম্প্রদায় ছিল, এরা কারা ছিল? না, যাজক সম্প্রদায় ছিল। এদেরকে সাধারণত কোনো রকম কোনো কর দিতে হতো না। তবে যে সম্পত্তি ভোগ করলেও এরা কি করতো? কন্ট্রাক্ট অফ পেইসি নামে এক চুক্তি অনুসারে একটা কর তারা দিত। সেটা তারা ফরাসি যে রাজা তাকে স্বেচ্ছায় কর দিত, তাকে বলা হতো স্বেচ্ছাকর। ওকে, স্বেচ্ছায় একটা কর দিত। এই যে যাজক সম্প্রদায় ছিল, এটা আবার দুটো শ্রেণীতে বিভক্ত ছিল। একটা হচ্ছে উচ্চ যাজক শ্রেণী, আর একটা হচ্ছে নিম্ন যাজক ছিল। উচ্চ যাজক শ্রেণী কথাটা শুনেই বুঝতে পারছি এরা আমোদ প্রমোদে দিন কাটাতো, বিলাসিতার লাইফ ছিল এদের, আর থার্ড বার্ড সবই ছিল। আর দ্বিতীয় হচ্ছে নিম্ন যাজক সম্প্রদায়, যেটা বলতে পারি এরা ভীষণ সাদামাটা সাধারণ জীবনযাপন কাটাতো। ঠিক নেক্সট দেখো, টুকরো কথা রয়েছে, আশিয়াস রেজিম বা এনশিয়ান রেজিম দেওয়া রয়েছে। এটা একটু তোমরা পড়ে নিও, আমি একটু বলে দিচ্ছি এটা কি আছে। এই যে এনশিয়ান রেজিম কথাটা আছে, এর অর্থ হচ্ছে প্রাচীন আমল, যাকে বলা হয়। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের যে পূর্ব রাজাদের আমলকে বলা হতো বেসিক্যালি আসিয়া রেজিম বা এনশিয়ান রেজিম। ওকে, এই যে সময় ছিল, এই সময় অর্থনৈতিক যে অবস্থা ছিল সেটা যথেষ্ট ত্রুটি সম্পন্ন ছিল। এই সময় যে রাজনৈতিক অবস্থা ছিল সেটা বলতে পারি আমরা স্বৈরাচারীপূর্ণ ছিল অবস্থা। আর সামাজিক যে অবস্থা, এটা একদম বৈষম্যতাকে বেসিক্যালি মেনটেন করতো ওরা, বা বৈষম্যমূলক ছিল আমরা বলতে পারি। ফরাসি বিপ্লব এই যে পুরাতন তন্ত্রের, সেটা কিন্তু অবসান ঘটিয়েছিল। ওকে, নেক্সট এটা একটু তোমরা পড়ে নিও। নেক্সট আমাদের কি বলেছে না, ফরাসি সমাজে অভিজাতরা ছিল দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত। এরা ছিল সমাজের সবচেয়ে প্রভাবশালী অংশ। প্রশাসনের উচ্চপদ, বিচার বিভাগের উচ্চপদগুলি ছিল এদের অধিকারী। বংশানুক্রমিকে এরা শাসন বিচার ক্ষমতা ভোগ করত। অভিজাতদের সংখ্যা ছিল 3,50,000। ফ্রান্সের মোট জনসংখ্যায় প্রায় 1.3 ভাগ ছিল অভিজাতরা প্রধানত দুটো ভাগে বিভক্ত ছিল। অভিজাতরা পরিবারের জন্ম নেওয়া সদস্য, মানে অভিজাত পরিবারে জন্ম নেওয়া সদস্য জন্মসূত্রে অভিজাত নাম পরিচিত পেত, মানে নামে পরিচিত পেত। এরা সাবেকি অভিজাত আর দরবারি অভিজাত, অসিধারী অভিজাত নামে পরিচিত ছিল। কি বললাম আমরা? না, সাবেকি অভিজাত, দরবারি অভিজাত বা অসিধারী অভিজাত নামে পরিচিত ছিল। এরা জন্মসূত্রে অভিজাত হওয়ায় গর্ববোধ করত। এদের সংখ্যা ছিল মাত্র 4,000। অর্থ জোগাড়ের লক্ষ্যে পূর্ব বংশের রাজারা তুচ্ছ দামে প্রশাসনিক পদ বিক্রি করতে শুরু করে। এই পদ ক্রয়কারী ব্যক্তি কর্মসূত্রে বা পোশাকি অভিজাত নামে পরিচিত ছিল। পোশাক ছিল
এদের অভিজাতদের প্রতীক, তাই এরা পোশাকি অভিজাত নামে পরিচিত ছিল। রাজার সভাসদ হিসাবে অভিজাতরা বিশেষ ভাতা, পেনশন বা পুরস্কার পেত। দেখো এখান থেকে বেসিক্যালি আমরা কি জানতে পারলাম না, আমরা জানতে পারছি যে অভিজাতরা ছিল ফরাসি সমাজের সবচেয়ে প্রভাবশালী শ্রেণী। ওকে, এটা দ্বিতীয় শ্রেণীর মধ্যে ছিল আমরা জানি। তাহলে সরকারি শাসন বা সরকারি প্রশাসন, বিচার বিভাগ, চাকরি সব ক্ষেত্রেই এদের যথেষ্ট পরিমাণে দখল ছিল। ওকে, মানে তাদের যথেষ্ট আয়ত্তে ছিল আমরা বলতে পারি। ঠিক আছে, ফ্রান্সের মোট যে কৃষি জমি ছিল সেটা কত পার্সেন্ট ছিল না 20% ছিল এদের দখলে। কিন্তু এর জন্য তারা কিন্তু সরকারকে কোনো রকম কোনো ভূমিকর দিত না, উপরন্তু তারা প্রজাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কর আদায় করত। এই যে অভিজাত শ্রেণীটা ছিল, এই অভিজাত শ্রেণীটা কি না কয়েকটা সূত্রে বিভক্ত ছিল। আমরা বলতে পারি একটা হচ্ছে জন্মসূত্রে অভিজাত, আরেকটা হচ্ছে কর্মসূত্রে অভিজাত। দুটো সূত্র আমরা জেনেছিলাম, দুটো ভাগ কি কি না জন্মসূত্রে অভিজাত, আরেকটা হচ্ছে কর্মসূত্রে অভিজাত। জন্মসূত্রে মানে কি এটা আমরা জানলাম, কি হচ্ছে জন্মসূত্রে অভিজাতদের দরবারি অভিজাত বা অসিধারী অভিজাত বা সাবেকি অভিজাত, বা ঠিক নয় এগুলো নাম এক একটা, ওকে, সাবেকি অভিজাত যেটাকে আমরা বলতে পারি যে নীল রক্তের অভিজাত ওকে বলা হতো। তাহলে জন্মসূত্রে কি কি জানলাম, জন্মসূত্রে যে অভিজাতরা ছিল তারা হচ্ছে দরবারি অভিজাত, অসিধারী অভিজাত আর হচ্ছে সাবেকি অভিজাত ছিল, যেটা আমরা তিনটে নাম একটু আগেই কিন্তু এখানটা পেয়ে এসছি। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো, এই যে অভিজাতরা ছিল এদের মধ্যে ছিলেন যে রাজার মন্ত্রী বা সভাসদ, সেনাপতি, এরা কিন্তু ছিল, এইসব পদে এরা নিযুক্ত ছিল। এদের সংখ্যা ছিল মাত্র 4000। রাজদরবারের সব উচ্চ পদে এদের অধিকার ছিল। এই যে অভিজাতদের কথা আমি বলছি, যেটা জন্মসূত্রে অভিজাত তাদের কথা বলছি আমি, এরা রাজদরবারের যত উচ্চ পদ ছিল এদের অধিকার ছিল। এরা নিজেদের যে বংশ মানে বংশের যে কি বলবো আভিজাত্য বা বংশের যে কৌলিন্য নিয়ে যথেষ্ট গর্ববোধ করত। এরা কর্মসূত্রে অভিজাতদের ও সমাজের তৃতীয় শ্রেণীর মানুষদের কিন্তু যথেষ্ট ঘৃণার চোখে দেখত। ওকে, বোঝা গেল? এটা গেল হচ্ছে জন্মসূত্রে অভিজাত। এবার আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কর্মসূত্রে। ঠিক আছে, এটা আমরা একটু পড়ে দেন আমি বলছি। বলছে পোশাকি অভিজাত নামে পরিচিত ছিল। রাজার সভাসদ হিসাবে অভিজাতদের বিশেষ ভাতা বা পেনশন বা পুরস্কার পেতেন। মোট জনসংখ্যার 97% বেশি ফরাসিকে নিয়ে গড়ে ওঠে তৃতীয় সম্প্রদায়। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল উচ্চ, মধ্য, নিম্ন, বুর্জোয়া, কৃষক, শ্রমিক প্রমুখ। ফরাসি বিপ্লবের আগে পর্যন্ত 2.5 অর্থাৎ 2,05,2 মানে 2.5 কোটি যাকে বলতে পারি আমরা মধ্যে 2,40,00,000 ফরাসিবাদী ছিল তৃতীয় সম্প্রদায়ভুক্ত। এটাতে আসছি পরে, আগে একটু কর্মসূত্রে অভিজাত সম্বন্ধে দু এক কথা বলি। দেখো কর্মসূত্রে যে অভিজাত ছিল, সপ্তদশ আর অষ্টদশ শতকে ফ্রান্সের রাজারা অর্থের বিনিময়ে কিছু প্রশাসনিক পদ বিক্রি করেন। ওকে, সমাজের তৃতীয় শ্রেণীভুক্ত বুর্জোয়া বা মধ্যবিত্তরা এই পদগুলো নিয়ে অভিজাত হয়েছিল। ওকে, এদের বলা হতো কর্মসূত্রে অভিজাত বা পোশাকি অভিজাত। ঠিক আছে, ক্লিয়ার হলো, বোঝা গেল? আরেকবার বলছি দরকার পড়ে, সপ্তদশ অষ্টদশ শতকে ফ্রান্সের রাজারা অর্থের বিনিময়ে কিছু প্রশাসনিক পদকে বিক্রি করে। সমাজের তৃতীয় শ্রেণীভুক্ত বুর্জোয়া বা মধ্যবিত্তরা এই পদগুলো নিয়েছিল। এদেরকে বলা হতো হচ্ছে কর্মসূত্রে অভিজাত বা পোশাকি অভিজাত। এদের মধ্যে ছিলেন কে কে না প্রশাসন, ঠিক আছে, আইন, তারপরে বিচার ব্যবস্থা, উচ্চপদস্থ কর্মচারী, এরা এদের মধ্যেই পড়তো। ওকে, নেক্সট আমাদের কি বলেছে দেখো, বলছে বুর্জোয়া শ্রেণী আবার উচ্চ, মধ্য, নিম্ন এই 3 ভাগে বিভক্ত ছিল। দ্রব্যমূল্য বাড়ার সঙ্গে তাল মিলিয়ে এদের আয় কমতো আর বাড়তো। বুর্জোয়ারা প্রচুর অর্থের মালিক হলেও সমাজে তেমন মর্যাদা পেত না। বুর্জোয়া কারা অলরেডি আমি ডিসকাশন করে দিয়েছি এটা সম্বন্ধে। বুর্জোয়ার কিন্তু কয়েকটা শ্রেণী ছিল, একটা হচ্ছে উচ্চ বুর্জোয়া, একটা হচ্ছে মধ্য বুর্জোয়া, একটা হচ্ছে নিম্ন বুর্জোয়া। ঠিক আছে, উচ্চ বুর্জোয়া কাদের বলা হতো একটু বলে দিই, এই জায়গাটা একটু তোমরা নিজেরা পড়বে, আমি একটু জাস্ট বলে দিচ্ছি। ঠিক আছে, এই জায়গাটা একটু পড়ো তোমরা। ওকে, উচ্চ বুর্জোয়া কাদের বলা হতো, যেটা হচ্ছে ধনবান, এই যে আমরা বলতে পারি ধনবান এই শ্রেণীর মধ্যে যারা ব্যাংকার বা যারা ঠিকাদার, যারা পুঁজিপতি,
ঠিক আছে। পরোক্ষ কর আদায়কারী, বড় ব্যবসায়ী, এরা ছিল উচ্চ বুর্জুয়া। মধ্য বুর্জুয়া কারা ছিল? মধ্য বুর্জুয়ার মধ্যে ছিল দ্বিতীয় স্তরের ছিল আর কি মধ্য বুর্জুয়া। তাহলে এরা কারা ছিল? এরা ছিল হচ্ছে বেসিক্যালি বুদ্ধিজীবী, তারপরে পেশাজীবী যে মানুষ ছিল, যেমন ধরো শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, লেখক, আইনজীবী, শিল্পী, এরা ছিল হচ্ছে মধ্য বুর্জুয়া। আর নিম্ন বুর্জুয়া কারা ছিল? এরা তৃতীয় স্তর ছিল। ওকে, নিম্ন বুর্জুয়ারা। এরা কারা ছিল? কারিগর, শ্রমিক, ছোট ব্যবসাদার, দোকানদার, এরা ছিল নিম্ন বুর্জুয়া। ঠিক আছে। বুর্জুয়া শ্রেণীর বিদ্যা, বুদ্ধি, ধন, বল অভিজাতদের চেয়ে কিন্তু আমরা বলতে পারি যে যথেষ্ট বেশি ছিল। কিন্তু এরা কি না, বংশ যে কৌলিন্য ছিল, এই অভাবের জন্যই তাদের মর্যাদা যথেষ্ট পরিমাণে কম ছিল। ওকে, নেক্সট তাহলে কি বলেছে আমরা দেখলাম এখানটা যে তিনটে শ্রেণীতে বিভক্ত ছিল। আমরা জাস্ট আ সেকেন্ড, আমরা এখানটা পেয়েছি তিনটে শ্রেণীতে এরা বিভক্ত ছিল। অষ্টাদশ শতকে ফ্রান্স ছিল আসলে কৃষি নির্ভর দেশ। সমগ্র ফ্রান্সের মোট জনসংখ্যার শতকরা 80% বেশি ছিল কৃষক। এই কৃষকদের মধ্যে শতকরা 5% ছিল ভূমিদাস। ফ্রান্সের কৃষক সমাজের মধ্যে বেশ কয়েকটা ভাগ ছিল, যেমন ধরো স্বাধীন কৃষক, বর্গা বা ভূমি চাষ, প্রান্তিক স্বাধীন কৃষক, ভূমিদাস বা সার্ফ। ওকে, দেখো এখানে যে স্টেটগুলো আছে এটা খুব ভালো করে ফলো করবে, এই যে চার্টটা আছে এইটা। ওকে, এটা ভালো করে একটু দেখবে, যেমন গ্রামীণ পথ যেটা হচ্ছে নিম্নস্তর যাজক, উচ্চস্তর যাজক। ওকে, প্রথম স্টেট, এগুলো একটু পড়বে। ঠিক আছে। ফ্রান্সের শ্রমিকজীবী মানুষ ছিল তৃতীয় সম্প্রদায়। এদের বেশিরভাগই শহরে বাস করত। আর খেটে খাওয়া শ্রমিক বা শাকুলত, যেটা শাকুলত ভীষণ ইম্পর্টেন্ট, আমি একটু পরে বোঝাচ্ছি। ওকে, আচ্ছা, শাকুলত ব্রানু সহ নানা নামে পরিচিত ছিল। শহরে শ্রমিকজীবী শ্রেণীর মধ্যে ছিল নানা ধরনের শ্রমিক ছিল, যথা বলে নেক্সট পেজে দিয়েছে, এটা পরে যাচ্ছি আমি। দেখো এই যে এখানে একটা ওয়ার্ড পেয়েছি আমরা, শাকুলত। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। শাকুলত কি, এটা অনেক সময় আমাদের আসে পরীক্ষায়। শাকুলতটা কি? দেখো বেসিক্যালি শহরের নিচুতলার যে দরিদ্র মানুষ, তাদেরকেই বেসিক্যালি শাকুলত বলা হতো। এই যে শাকুলত, এটার সম্বন্ধে একটু জানবো আমরা। শাকুলত কি? ফরাসি সমাজে শাকুলত বেসিক্যালি আমরা বলতে পারি যে শহরের যে খেটে খাওয়া সাধারণ মানুষ, তাদেরকে বোঝানো হতো। এদের মধ্যে ছিল ধরো কুলি, তারপরে দিনমজুর, মালি, ঠিক আছে, কাঠুরে, চাকর, এরা ছিল এই শ্রেণীর মধ্যে। ফরাসি বিপ্লবে শাকুলতদের যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু ছিল। প্যারিস শহর যেটা ছিল, প্যারিস শহরের অধিকাংশ যে মানুষ ছিল, এরা কিন্তু সবাই শাকুলতের সম্প্রদায়ের ভুক্ত ছিল, সেটা 1789 খ্রিস্টাব্দে। ওকে, এদের কিছু বৈশিষ্ট্য ছিল। এরা শহরের নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বেসিক্যালি বাস করত। এরা যে আমরা বলতে পারি এদের মধ্যে অনেকে অসামাজিক কাজেও যুক্ত থাকতো, নানাভাবে গণ্ডগোল করত। শহরের ধনী মানুষরা এদেরকে ঘৃণা করত। ওকে, এছাড়াও আমরা বলতে পারি যে স্বার্থন্বেষী রাজনীতির লোকেরা এদের নানাভাবে ব্যবহার করতো। তো অনেকগুলো ব্যাপার ছিল এখানটা। ওকে, তো শাকুলতটা খুব ভালো করে কিন্তু পড়তে হবে। শাকুলত সম্বন্ধে আমি বড় প্রশ্ন যখন লেখাবো সেখানে আমি বলবো। এখানে আরেকটা জিনিস দেখো, টুকরো কথায় পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে থার্ড স্টেট। ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়বে। থার্ড স্টেটটা কি দেখো, সরি, 15 শতক থেকে সামাজিক গোষ্ঠী বোঝাতে আমরা বোঝাই স্টেট। ওকে, কথাটা অনেকভাবেই প্রচলিত ছিল। এবার অষ্টাদশ শতকে ফ্রান্সের সমাজে 3টে সম্প্রদায় বিভক্ত ছিল। কি কি সম্প্রদায় ছিল না? যাজক, অভিজাত, আর হচ্ছে অন্যান্য সাধারণ মানুষ। ওকে, যাজক যারা ছিল আমি বলেছি যেটা প্রথম সম্প্রদায়, যেটাকে আমরা ফার্স্ট স্টেট বলতে পারি। অভিজাত যারা বলেছি দ্বিতীয় সম্প্রদায় বা সেকেন্ড স্টেট। আমি যে 3টে সম্প্রদায় তোমাদের বুঝিয়ে দিয়েছি, সেই কথাটা তোমরা খুব ভালো করে বুঝেছো। আগের পার্টে আমি বুঝিয়েছিলাম, এই পার্টেও বলেছি। সেটা যদি বোঝো, এই চ্যাপ্টারে এই প্রশ্নগুলো ইজিলি পারবে। ওকে, এবার দেখো যে সামাজিক যে আমরা 3টে স্টেট সম্বন্ধে জানলাম। আর থার্ড স্টেটটা কি না, যেটাকে আমরা বলতে পারি সাধারণ মানুষ, তৃতীয় সম্প্রদায়ভুক্ত। ঠিক আছে। আবার আর্থিক অবস্থা আর সামাজিক মর্যাদার বিচারে ফরাসি সমাজকে 2টো ভাগে বিভক্ত করা হয়েছিল। ঠিক আছে, কি বললাম? আর্থিক অবস্থা আর সামাজিক মর্যাদার হিসাবে ফরাসি সমাজকে 2টো ভাগে বিভক্ত করা হয়েছিল। একটা হচ্ছে সুবিধাভোগী শ্রেণী, এদের মধ্যে ছিল যাজক আর অভিজাতরা। আরেকটা হচ্ছে সুবিধার থেকে বঞ্চিত শ্রেণী, এদের মধ্যে ছিল তৃতীয় সম্প্রদায়, অর্থাৎ অভিজাত, যাজক বাদে বাকি সব
ঠিক আছে, এরা ছিল সুবিধা বঞ্চিত শ্রেণীর মধ্যে ছিল। ঠিক আছে, এই যে থার্ড স্টেট ছিল 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের আগে আর কি, ফ্রান্সের মোট যে জনসংখ্যা 97% মানুষই ছিল এই থার্ড স্টেটের অন্তর্ভুক্ত। এই থার্ড যে স্টেট সেটাকে তিনটে ভাগে বা তিনটে স্তরে ভাগ করা হয়েছিল, যেমন বুর্জোয়া প্রথম স্তরে ছিল, দ্বিতীয় স্তরে ছিল কৃষক, আর তৃতীয় স্তরে ছিল তোমাদের শাকুলত। শাকুলত সম্বন্ধে অলরেডি বোঝালাম তোমাদের শাকুলত জিনিসটা কি। তো এটা হচ্ছে আমরা থার্ড স্টেট সম্বন্ধে জানতে পারলাম। ওকে, ক্লিয়ার, বোঝা গেল? এটা একটু তোমরা পড়ে নেবে। আজকে এতটা পর্যন্তই পড়ালাম, আর বেশি গেলাম না, অনেকটাই পড়েছি আমরা। এখন কয়েকটা প্রশ্ন, ছোট প্রশ্ন দিচ্ছি, সেগুলো একটু ভালো করে পড়বে। ওকে, অলরেডি ছোট প্রশ্ন অনেক লিখিয়ে দিয়েছি, সেগুলো দেখে নিও। এখন কয়েকটা দিচ্ছি, একটু ভালো করে পড়বে। দেখো, সবার প্রথমে রয়েছে ফরাসি বিপ্লবের, এটা বিপ্লবের হবে, হ্যাঁ, ফরাসি বিপ্লবের জননী বলা হয় কাকে? তুলো শহরকে, নাকি ভার্সাই শহরকে, প্যারিস শহরকে, নাকি নরমান্ডি শহরকে? সঠিক উত্তর আমরা লিখব প্যারিস শহরকে। উত্তর হবে প্যারিস শহরকে। নেক্সট বলেছে আমি রাষ্ট্র উক্তিটি করেছিলেন ষোড়শ লুই, পঞ্চদশ লুই, নাকি চতুর্দশ লুই, নাকি লুই ব্যাংক? এটা আমরা করব হচ্ছে চতুর্দশ লুই। উত্তর হবে চতুর্দশ লুই। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে, জাস্ট আ সেকেন্ড, বলেছে প্রজাপতির রাজা নামে পরিচিত ছিল পঞ্চদশ লুই, নাকি নেপোলিয়ান, লুই ফিলিপ, নাকি লিওপোল্ড? এটা হবে পঞ্চদশ লুই পরিচিত ছিল। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে অর্থ লোলুপ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে পরিচিত ছিলেন। আচ্ছা, এখানে দিয়েছে আমাকে অপশানে ইন্টেন্ডেন্টরা, অভিজাতরা, বুর্জোয়ারা, নাকি যাজকরা। আমরা জানি এটা ইন্টেন্ডেন্টরা। নেক্সট পরের প্রশ্ন বলেছে মন্টেস্কু দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি, মন্টেস্কু দ্য স্পিরিট অফ লজ গ্রন্থটি প্রকাশিত হয় 1789 নাকি 1748? জাস্ট আ সেকেন্ড, 1748 নাকি 1750? এটা 1748 হবে। ওকে, নেক্সট পরের প্রশ্নে যাব। ফ্রাঁসোয়া মারি আরুয়ে কার প্রকৃত নাম? ভলতেয়ার, ষোড়শ লুই, নাকি মন্টেস্কুর? এটা আমরা লিখব ভলতেয়ারের। নেক্সট প্রশ্ন তৃতীয় সম্প্রদায় কি পুস্তকটি কার রচনা? এখানটা হবে পুস্তকটি কার রচনা। আমাকে অপশন দিয়েছে রুশো, নাকি আবেসিয়াস, নাকি মন্টেস্কু। এটা আবেসিয়াস এর রচনা। নেক্সট পরেরটার আমার পরেই মহাপ্রলয় আসছে, আমার পরেই মহাপ্রলয় আসছে উক্তিটি করেন পঞ্চদশ লুই আলেকজান্ডার, নাকি ষোড়শ লুই? আনসার হবে হচ্ছে পঞ্চদশ লুই উক্তিটি করেছিলেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিলাম, ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। নেক্সট পার্টে আমি আরও প্রশ্ন উত্তর প্লাস ডিসকাশন আলোচনা করব। এখনের জন্য এটুকুই। প্রত্যেকে বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, যাতে নিজেদের ক্লাসের ভিডিওটা বেশি